পাবলিক প্রসিকিউটর কিংবা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে, অবশ্যই কোনো বিশেষ দলের আধিপত্য যদি সেখানে থাকে তাহলে আপনি কীভাবে ফেয়ার ইলেকশন বা লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাববেন। একই সাথে প্রশাসনের এসপি ডিসি নিয়োগে যদি সুনির্দিষ্ট কোনো দলের নেতাদের ইনফ্লুয়েন্স থাকে তাহলে কিভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন দেবেন। অবশ্যই সেখানে নিরপেক্ষ পেশাদার লোককে গুরুত্ব দিতে হবে এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকেও রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। সবাই এখন মন খুলে কথা বলতে পারছে, সবাই মন খুলে আলোচনা করতে পারছে, সবাই এই ধরনের সভা সেমিনারে অংশ নিতে পারছে। আগে যেটা তাদের মধ্যে একটা আতঙ্ক থাকতো যে এই সেমিনারে আসার কারণে তার কোনো সমস্যা হয় কিনা, সেটা পেশার প্র্যাকটিস কিংবা বিভিন্ন চাকরি বাকরিতে, তো এখন আর সেই অবস্থাটা নাই। এটা একটা এই স্বাধীনতার সুফল। কাজেই রাষ্ট্র সংস্কারে রাজনীতিবিদ, এনজিও, বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের অপিনিয়ন দিচ্ছে, আলোচনা করছে, মতামত দিচ্ছে। আইনজীবীদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আজকে আইনজীবীদের এই প্রোগ্রাম, আইনজীবী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। একই সাথে তাদের যেহেতু আপনার অনেকদিন ধরে একটা সমন্বয় কমিটি তারা কাজ করতেছিল, আমরাও টাইম এবং পরিবেশ পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটির দিকে যেতে পারিনি, তো আজকে তারা নিজেরা আলাপ আলোচনা এবং মতামতের ভিত্তিতে 101 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছে বা একমত হয়েছে। এবং মামুন ভাই যেটা বলেছেন যে মামুন ভাই সহ সকলের জ্ঞাতার্থে একটা কথা বলি যে আমরা বাংলাদেশে যে নতুন ধারার রাজনীতির কথা বলছি এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে গণতন্ত্র দিবে, গণতান্ত্রিকভাবে রাষ্ট্র বিনির্মাণ করবে। রাজনৈতিক দলগুলোর চরিত্রই তো স্বৈরতান্ত্রিক, রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো গণতন্ত্র নেই, তাহলে তারা কিভাবে গণতন্ত্র দেবে? এখন আমি যে অন্যের সমালোচনা করব, আমার চেহারাটা তো আয়নায় তো দেখতে হবে। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই নতুন দল হয়েও অল্প সময়ের মধ্যে আমাদের আহ্বায়ক কমিটি 21 সালের 26শে অক্টোবর, আমরা 22 সালের জুলাই মাসের 10 তারিখ আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল করেছি এবং আবার 3 বছর ত্রিবার্ষিক কাউন্সিল হবে। আমাদের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনগুলো ছাত্র, যুব, শ্রমিক অধিকার, পেশাজীবী অধিকার সবগুলো কিন্তু কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয়। গত শুক্রবার, এই শুক্রবারের পরে আগের শুক্রবার ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আগামী নভেম্বরে আমাদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের কাউন্সিল হবে। আইনজীবী অধিকার পরিষদ সহ আমাদের সমস্ত অঙ্গ সংগঠনগুলো আমরা চাই না একেবারেই মূল দলের একটা লেজুর ভিত্তিক সংগঠন হবে, তাদের স্বাধীন চিন্তা চেতনা এবং তাদের একটা পলিসি থাকতে হবে। আইনজীবী অধিকার পরিষদ আজকে তারা সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করেছে আমাদের অ্যাডভোকেট জুয়েল ভাইকে। আমরা জুয়েল ভাইয়ের জন্য শুভকামনা জানাই। আমাদের সদস্য সচিব হিসেবে আমাদের নূরে এরশাদ সিদ্দিকী ভাইকে তারা একমত হয়েছে, তাকেও শুভেচ্ছা জানাই। একই সাথে যেহেতু সময় সংক্ষিপ্ত আর 101 সদস্য বিশিষ্ট কমিটি, আশা করি সবার শেষ হতেই তারা প্রেস রিলিজে তালিকাটা দিয়ে দিতে পারবে। এবার প্রসঙ্গে আমি দুটো কথা বলে আমি একটু শেষ করতে চাই যে রাষ্ট্র সংস্কার এখন খুব জোরালোভাবে আলোচনা হচ্ছে। সকালবেলা আমরা সিজিএস, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে বদিউল আলম মজুমদার ভাই ছিল, রেজওয়ানা আপা ছিল, মজুমদার ভাই এই প্রোগ্রামে আসতো, বিকেলে তার আরেকটা প্রোগ্রাম, এরকম সবাই বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আছে। তো আজকে বিশেষ করে আপনারা হয়তো আইনঙ্গন কেন্দ্রিক আপনাদের বক্তব্যর ফোকাসটা বোধহয় এখানে এসেছে, আর কয়েকজন সামগ্রিক বিষয় নিয়ে কিছু বলেছেন। আইনঙ্গন থেকে আপনাদের কাছ থেকে একটা প্রস্তাবনা আসবে, আলোচনা আসবে, সেটা স্বাভাবিকভাবেই সকলের কাছে প্রত্যাশা, কারণ এটা আপনাদের নিজস্ব অঙ্গন। এইখানকার অনিয়ম, অসঙ্গতি, এইখানকার চিন্তাভাবনা আপনাদেরই সবচেয়ে বেশি আপনাদের মধ্যে। সেই জায়গা থেকে আপনারা অনেকদিন ধরে যেই কথাগুলো বলছেন তার সাথে আমরা পুরোপুরি একমত যে উচ্চ আদালতের বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। পাশাপাশি অন্যান্য যে আপনার অ্যাটর্নি সার্ভিসের কথা বলছেন সেখানে একটা নীতিমালা থাকা দরকার এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ফিরিয়ে এনে আদালতের স্বাধীনতা নিশ্চিত করা এবং অধস্তন আদালতের পদোন্নতি নিয়োগের এই বিষয়টা তদারকি করা দরকার। আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না, যেটা যদি আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলি। একই সাথে এখন আরও একটা বিষয় খুব জোরে সোরে সকল মহলের কাছ থেকে আলোচনা আসছে যে সংবিধান পরিবর্তনের। এখন এটা আমি একটা নিজস্ব মতামত জোরে সোরে বললেই তো সেটা হবে না, সবাই যেটা বলছে আমরা এইখানে একমত হতে পারি যে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের একটা ম্যাস মুভমেন্ট বা অভ্যুত্থানের পরে অনেক কিছুই পরিবর্তন হয়। বাংলাদেশের এই সংবিধানকে 72-এর সংবিধানের দোহাই দিয়ে এইখানে এই সংবিধানের আমি মনে করি যে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে রচিত হয়েছে বলা হলেও কার্যত 53 বছরে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই এই সংবিধান
মানে ব্যবহার করেছে এবং জনগণের ত্রুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান তো আমার গণতন্ত্র, আমার মানবাধিকার, আমার মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে না গত 53 বছরে। কাজেই এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা, এটা করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই। বাকি সিদ্ধান্ত আলাপ আলোচনার ভিত্তিতে হবে। কিন্তু যেহেতু এইটা একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের এই 53 বছরে এই একটা সুযোগ আমরা পেয়েছি, কাজে এখন যদি আমরা এটাকে কাজে না লাগিয়ে এই রাষ্ট্রকে একটু নতুনভাবে গড়ে তোলার চেষ্টা না করি, তাহলে কি হবে পরিবর্তনের আকাঙ্ক্ষার? এই জাতি কি বারবার জীবন দেবে? 52-তে দিয়েছে, 71-এ দিয়েছে, 90-এ দিয়েছে, 7 সালে দিয়েছে, 24-এ দিয়েছে, আবার কয়েক বছর পরে দিবে। এখানে হাইকোর্টের প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছেন। আমি নিশ্চয়ই এই কথার সাথে একমত না। শেখ হাসিনা সবাইকে খারাপ করেছেন, সবাইকে করাপ্টেড করেছেন। যারা ভালো মানুষ আছে, পেশাদার আছে, তাদের প্রতি আমাদের সংহতি থাকবে। যারা দুষ্ট লোক ছিলেন, অসৎ দলবাদ ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদেরকে চাকরিচ্যুত করা, শাস্তির মুখোমুখি করা, এটাই আন্দোলনের স্পিরিট। সুপ্রিম কোর্টের হাইকোর্টের যে 25 জন বিচারপতিকে চিহ্নিত করেছেন আইনজীবী নেতৃবৃন্দ, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি মাহবুব ভাই সহ আমি সবাইকে বলবো, ওই যে এর আগেরও একটা প্রোগ্রামে বলেছিলাম যে ওই আমাদের নোমান ভাই যেটা বলেছেন, এখন কোনো নির্দিষ্ট দলের একটা আধিপত্য আবার সব জায়গায় দেখতে পাচ্ছি। অলিখিত সরকার, যেটা সলিমুল্লাহ খান বলেছেন, একটা তো অন্তর্বর্তীকালীন সরকার আর একটা ছাত্রদের সরকার, আবার কত সরকার, কোন সরকার যে কি চালাচ্ছে এটা আমরা বুঝি না। সলিমুল্লাহ খানের বক্তব্যে এরকম একটা কথা উঠে এসেছে। তো কাজেই সরকার একটা থাকতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণে সে মানে পুরো পরিস্থিতি থাকতে হবে। বার বেঞ্চ সহ সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় যোগ্যদেরকে স্থান দিতে হবে, সেটা আইনঙ্গন থেকে শুরু করে সর্ব জায়গায়। তো সেই জায়গা থেকে এই যে জেলা আপনার আদালত, জেলা পর্যায়ে যে আপনার পাবলিক প্রসিকিউটর কিংবা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে, অবশ্যই কোনো বিশেষ দলের আধিপত্য যদি সেখানে থাকে, তাহলে আপনি কীভাবে ফেয়ার ইলেকশন বা লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাববেন? একই সাথে প্রশাসনের এসপি ডিসি নিয়োগে যদি সুনির্দিষ্ট কোনো দলের নেতাদের ইনফ্লুয়েন্স থাকে, তাহলে কিভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন দেবেন? অবশ্যই সেখানে নিরপেক্ষ পেশাদার লোককে গুরুত্ব দিতে হবে এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকেও রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। সেই জায়গা থেকে আমি অনতিবিলম্বে এই বিতর্কিত 25 বিচারপতির অপসারণের জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। অন্যথায় আমি বলবো আইনজীবী অধিকার পরিষদ এবং সংবিধান সংরক্ষণ কমিটি তারা যেভাবে অতীত প্রোগ্রাম করেছে তারা আন্দোলন শুরু করুক, আমরা তাদের পাশে আছি। যেভাবে প্রধান বিচারপতিকে আমরা হঠাৎ গিয়েছিলাম, আমরা জনগণ সেইভাবে যাব। তবে একই সাথে এই মব জাস্টিস, এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে মানুষকে এইভাবে পিটিয়ে মেরে ফেলা। আপনারা দেখেছেন পুরো তরুণ তথা ছাত্র সমাজকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, কিন্তু দেখা গেছে যে এই পিটিয়ে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 6 জন দুর্বৃত্ত, তাদের 5 জনই ছাত্রলীগের নেতা ছিলেন। তো কাজে এখন এই অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে। জাহাঙ্গীরনগরে দাবি উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছে। এখন প্রশাসন, নতুন প্রশাসন দায়িত্ব পেয়েছেন, তারা চেয়ার ঠিক রাখার জন্য, পথ ঠিক রাখার জন্য তড়িঘড়ি করে মানে যে আইসা যা বলছে তাই তারা মেনে নেওয়াটা মানে একটা কাজ করার মতো অবস্থা, তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে না ঠিক আছে ছাত্র রাজনীতি ওরা চাইছে নিষিদ্ধ করে দিই। আপনি তো কারো রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী
1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।